লোকটা হাত বাড়িয়ে আলতো করে সেই জায়গায় আঙুল ছোঁয়ালো, তবুও সে থামল না। এবার বিউটি বোন থেকে একটু নিচে স্প্রে করা অংশে কামড় বসালো, একটু বেশি সময় নিয়ে দাঁত বসালো। কামড়ে ধরে রইল সে। এই কামড়টা আগেরটার চেয়ে গভীর। রক্ত বেরিয়ে এলো। সুমু কিছু টের পেল না, ঘুমে অচেতন সে। লোকটা এবার ধীরে ধীরে সরে আসলো, ক্ষত জায়গাগুলো এক নজর দেখল। অদ্ভুত শান্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর এক হাতে সুমুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল, অন্য হাতে মুখোশ একটু সরিয়ে ঠোঁট ছুঁয়ে দিল সুমুর কপালে। তারপর যেভাবে এসেছিল ঠিক সেভাবে নিঃশব্দে চলে গেল। বিছানায় পড়ে রইল নিথর সুমু। গভীর ঘুমে সে। কিছুই জানল না, কিছুই বুঝল না। শুধু ঘরের হালকা আলোয় স্পষ্ট হয়ে রইল দুটো ক্ষতচিহ্ন, গলায় আর বিউটি বোনের নিচে। রক্তের হালকা রেখা আর এক রহস্যময় রাত। 3 বছর পর। সকালটা যেন হঠাৎ করে শুরু হয়নি, বরং ধীরে ধীরে সরে আসছে রাতের আধার। জানলার ফাঁক গলে সূর্যের হালকা কিরণ চুপি চুপি ঘরে ঢুকে পড়েছে। সেই কিরণের এক সরল রেখায় সে সুমুর চোখে পড়ে। চাদরের নিচে ঘুমিয়ে থাকা মেয়েটি অস্থির হয়ে উঠল একটুখানি। কপালের ওপর এলোমেলো চুলগুলোকে সরিয়ে নিয়ে তার চোখ একটু কুঁচকে গেল। তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকালো জানালার দিকে। ঘরটা একেবারে নিঃশব্দ, যেন নিঃশ্বাস ফেলার শব্দটাও কানে লাগে। সুমু উঠে বসলো বিছানায়, চারদিকে চোখ ঘুরালো। তবু কি এক অজানা শূন্যতা যেন জমে আছে সুমুর মনে। সে ধীরে ধীরে বিছানা থেকে নামল। মেঝেতে পা ছোঁয়াতেই ঠান্ডা একটা শিহরণ বয়ে গেল তার শরীর জুড়ে। যেন এই নীরব ঠান্ডা মেঝেও তার যন্ত্রণার একটা নীরব সাক্ষী। সে আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে খানিকক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। নিজেকে দেখার মাঝে যেন এখন আর আগের মতন আগ্রহ খুঁজে পায় না। চোখে বিষণ্ণতা, ত্বকে ক্লান্তির ছাপ। তবু সবচেয়ে স্পষ্ট যে জিনিসটা দেখা যায় সেটা সেই চিহ্ন, গলা আর বুকে ঠিক ওপরে সেই ক্ষতচিহ্ন। সে হাত বাড়িয়ে ধীরে ধীরে ছুঁয়ে দেখল সেটা। আঙুলের স্পর্শে যেন কেঁপে উঠল সেই জায়গাটা। না, এটা শুকায়নি। 3 বছর কেটে গেছে, তবু এটা তাজা, ঠিক যেমন ছিল সেই প্রথম দিন। এমনও হয়নি যে সে চেষ্টা ত্রুটি রেখেছে। কত ডাক্তার, কত থেরাপি, কত ওষুধ, সবে যেন ব্যর্থ। ক্ষতটা যেমন ছিল তেমনই আছে, শুধু সুমুর বিশ্বাস বেড়েছে। প্রতিদিন রাতে কেউ না কেউ এই ক্ষতের ওপর আবারও কিছু একটা করে যায়। হয়তো স্প্রে, নয়তো ইঞ্জেকশন। লোকাল কোনো ওষুধ ব্যবহার করা হয় যাতে সে ব্যথা না পায়, টের না পায়। ইঞ্জেকশনটা হয়তো ঘুমের, যাতে সে গভীর ঘুমে থাকে, অচেতন হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো কেন? সুমু চেষ্টা তো কমতি রাখেনি এই দাগের উৎস বের করার। রুমে ক্যামেরা পর্যন্ত লাগিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। পুরো রাতে ফুটেজের মধ্যে রাত 2টো থেকে 3টের মধ্যে কোনো ফুটেজ দেখা যায় না। সুমুর মনে প্রশ্ন জাগে, এটা কি কেবল একটা দাগ, নাকি এই দাগের ভেতরে লুকিয়ে আছে এক গভীর রহস্য? আয়নার দিকে তাকিয়ে সুমু হালকা ফিসফিস করে বলল, এই ক্ষতটা শুধু শরীরের না, এটা আমার জীবনের সাথে মিশে গেছে। তার চোখে পানি আসেনি আজ, কারণ 3 বছরে সে শিখে গেছে সব কষ্টে কাঁদা যায় না, কিন্তু কিছু কষ্টকে শুধু বয়ে বেড়াতে হয়। সুমু এক মুহূর্ত চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। তারপর মাথা ঝাঁকিয়ে ভাবনাগুলো সরিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কিছু সময় পর ফ্রেশ হয়ে বেরিয়ে এসে সুমু নিজের ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে একটা নাম টাচ করতেই ফোন রিং হতে থাকে। ওপাশ থেকে রিসিভ হতেই সুমুর ঠান্ডা গলায় পড়ল, নাতাশা, রুমে এসো। নাতাশা সুমুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। 3 বছর আগে যার কিছুই ছিল না, সেই সুমু এখন এক বিশাল নাম। নিজের তৈরি ব্র্যান্ড, নিজের অফিস, নিজের বিল্ডিং, সবই অর্জন করেছে নিজের যোগ্যতায়। সাহস আর যন্ত্রণাকে পুঁজি করে সুমু হয়ে উঠেছে একজন সফল বিজনেস ওম্যান। আর আজকের দিনটা তার জীবনের আরেকটা মাইল ফলক। আজ সে মিসেস ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেতে চলেছে। নিজের মতো করে গড়া একটা জীবন, অথচ সে জীবনের গভীরে লুকিয়ে আছে এমন একটা ক্ষত যা কেউ দেখতে পায় না। নাতাশা দরজায় নক করতেই রুমে ঢুকল। তার হাতে আজকের শিডিউলের ফাইল।
আর চোখে মুখে চিরচেনা সেই পেশাদার গভীরতা। গুড মর্নিং ম্যাম। আজকের ইভেন্ট 7টা থেকে শুরু, ততক্ষণে আপনাকে ভ্যানুতে রেডি থাকতে হবে। মিডিয়া ব্রিফিং আছে 5:45-এ। তার আগে মেকআপ টিমে এসে যাবে ঠিক 2টার মধ্যে। আর হ্যাঁ, সুমরাজের নতুন কালেকশানে প্রেজেন্টেশনে আপনি কি আজ শোতে আসবেন? সুমু আয়নার সামনে বসে চুলে চিরুনি করতে করতে এক ঝলক তাকালো নাতাশার দিকে। না, আজ আমি এসব কিছুই আনবো না। নাতাশা কিছু বলল না, শুধু এক মুহূর্ত থমকে সুমুর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর নিচু গলায় বলল, আপনি কি তার খবর পেয়েছেন? ও থেমে গেল। তার মুখে হালকা এক টান পড়ল। তারপর ধীরে মাথা নেড়ে বলল, শুনলাম ইউএসএতেই আছে। একটা থমথমে নিস্তব্ধতা নেমে এলো রুমে। নাতাশা মৃদু কণ্ঠে বলল, আপনার গলায় বুকে যেই ক্ষত, সেটা কি এখনো? হ্যাঁ, রোজ রাতেই সেটা নতুন হয়ে ওঠে। আমি বুঝি না কে করে এটা, কিন্তু আমি জানি আমার শরীর ভুল বলে না। কেউ আমাকে গভীর ঘুমে রেখে এসব করে না। নাতাশা ধীরে কাছে এসে একটা ওষুধের পাতা এগিয়ে দিল। আপনি কাল রাতে ঘুমের ইঞ্জেকশন নিয়েছেন, আপনি নিজে চেয়েছেন। সুমু কিছু বলল না, এক ঝলক জানালার দিকে তাকিয়ে রইল। দূরে শহরের বিলবোর্ডে তার নিজের হাসিমাখা মুখ ভেসে উঠছে, সুমাইয়া জাহান, দ্য কুইন অফ সুমুরাস। কিন্তু তার ভেতরে ঠিক সেই জায়গায় যেখান থেকে স্বপ্ন তৈরি হয়, সেখানে এখনও এক নির্লিপ্ত আধার আছে। ম্যাম, আজকে রায়ান স্যারের বাসায় যাবেন? সুমু আয়নার সামনে দাঁড়িয়ে নির্লিপ্ত গলায় বলল। করে না। নাতাশা একটু দ্বিধা নিয়ে বলল, স্যার আপনাকে ইনভাইট করেছিলেন। আজ শোর পর ডিরেক্ট বাসায় ফিরবো, কাল যাব। তাছাড়া আলিশা আর আন্টিকে খুব মিস করছি, ওদের জন্যই যাব। নাতাশা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর যেন নিজের কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, আলিশা ম্যাম রায়ান স্যারকে খুব ভালোবাসে, তাই না ম্যাম? সুমু আয়নার দিকে তাকিয়ে ছোট্ট একটা মাথা নাড়ল। হুম। নাতাশা এবার একটু নিচু গলায় বলল। কিন্তু স্যার তো আপনাকে। এর আগে সুমু ঘুরে দাঁড়িয়ে চোখ কুঁচকে ধমক দিয়ে বলল, নাতাশা, স্টপ ইট। সে তোমাকে বলেছে এসব? আজে বাজে কথা বলা বন্ধ কর। নাতাশা একটু পিছিয়ে গিয়ে বলল, সরি ম্যাম, তো নারী তো পুরুষের চোখের ভাষা বুঝতে পারে। আপনিও জানেন রায়ান স্যার আপনাকে। সুমু এবার কঠিন গলায় ধমক দিয়ে বলল, খান সাহেবকে ভালোবাসার পর থেকে আজ পর্যন্ত কোনো পুরুষের দিকে ঠিকভাবে তাকিয়ে দেখিনি, আর না কোনোদিনও দেখব। সুমুর সেরাজ খান ছাড়া অন্য কারো চোখের ভাষা বোঝা পাপ। ওসব জাস্ট ইগনোর করো। এক মুহূর্ত নীরবতা। নাতাশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুমু আবার আয়নার সামনে ফিরে এসে নিজের ঠোঁটে হালকা লিপস্টিক লাগাতে লাগাতে বলল, আর হ্যাঁ, সন্ধ্যার শোর জন্য ড্রেসটা রেডি রাখো, সাথে অর্নামেন্টসও। নাতাশা দ্রুত মাথা নাড়ে। জি ম্যাম। নাতাশা বেরিয়ে গেলেই সুমু আয়নার সামনে দাঁড়িয়ে একদৃষ্টে নিজের চোখে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ড্রেসিং টেবিল থেকে একটা ছোট্ট গোল্ডেন বাক্স বের করলো। বাক্সটা খুলতেই ঝকঝকে একটা চেন বেরিয়ে এলো, খুব সাধারণ, কিন্তু সুমুর চোখে অমূল্য। চেনটা গলায় পরে সে নিজের বুকের উপর হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। এরপর একটা লম্বা শ্বাস নিয়ে আবার ঘরের ভিতর দিয়ে ফিরে এলো। আজ আমার জীবনের একটা বড় দিন। হাজার ক্যামেরার ফ্ল্যাশ, লাখো মানুষের করতালি, কিন্তু মনের ভেতরে তো এখনো একটা শূন্যতা। শুধু একটা মানুষই জানে আমার আসল স্বপ্নটা কি ছিল। তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রায়হান চৌধুরী কলিং। সুমু কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কল রিসিভ করলো না, বরং ফোনটা সাইলেন্ট করে রাখলো। তারপর নিজের ব্ল্যাক সিল্ক গ্রাউন্ডটা বের করে বিছানার ওপর রাখলো। হঠাৎ পাশের দরজায় টোকা পড়ল। নাতাশার গলা। ফটোগ্রাফার আর মেকআপ টিম চলে এসেছে, তারা আপনাকে রেডি করতে চাচ্ছে। ওদের তো বিকালে আসার কথা ছিল, তাহলে এখন কেন? ওরা জানে আপনি লেট কাজ একদম পছন্দ করেন না, আপনাকে খুব ভয় পায় সকলে, এর জন্য সকালবেলায় এসে হাজির হয়েছে। ওকে, ওদের আপ্যায়নের ব্যবস্থা করো। ম্যাম আমি সব করে এসেছি ম্যাম, বিকাল পর্যন্ত ওরা এখানেই থাকবে। সুমু আর কিছু বলল না। ড্রেসিং টেবিল থেকে ব্রাশটা তুলে চুলটা আবারও কয়েকবার চিরুনি করে নিল। তার চোখে দৃঢ়তা, তবু কোথাও এক চিলতে বিষণ্ণতা লুকিয়ে আছে।
আয়নায় নিজেকে শেষবারের মতন দেখে নিল। তারপর বিছানায় রাখা ব্ল্যাক সিল্ক গাউনটা হাতে তুলে নিয়ে ওয়াক ইন ক্লোজেটের দিকে গেল। 10 মিনিট পর সুমু বেরিয়ে এলো একেবারে নতুন অবতারে। পরিপাটি করে রাখা খোলা চুল, ব্ল্যাক সিল্ক গাউন, হালকা গোল্ড হুপ কানের দুল, আর ঠোঁটে রেট্রো মেটালিক ব্রাউন লিপস্টিক। তাকে দেখে এক মুহূর্তের জন্য যে কেউ থমকে যেতে বাধ্য। নাতাশা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ম্যাম আপনি তো একেবারে ওয়াও। সুমু হালকা হেসে বলল, চলো, দেরি করা যাবে না, মিটিংয়ে যেতে হবে। নাতাশা ব্যস্ত হয়ে এগিয়ে এলো। গাড়ি রেডি আছে ম্যাম, আপনি সিকিউরিটিদের জানিয়ে দিচ্ছি। সুমু মাথা নাড়ল। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল ঘর থেকে। করিডোরে হাঁটতে হাঁটতে আবার নিজের মনে বলল, আমি জানি আজকের সন্ধ্যায় ক্যামেরাগুলো শুধুই আমার সাফল্য দেখবে, কিন্তু আমি খুঁজি সেই চোখ যেই শুধুই আমাকে দেখে। 5 স্টার হোটেলে প্রাইভেট কনফারেন্স রুম। রুমে আলো কম, কিন্তু স্পটলাইট ঠিক সেন্টার টেবিলটায়। গ্লাস টেবিলের চারপাশে বসে আছেন মিডিয়ার বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব, স্পন্সর, ফ্যাশন হাউসের হেডস, আর দুই পাশে PR টিম। সুমু প্রবেশ করলো ধীরে ধীরে। ব্ল্যাক সিল্ক গাউনে তার উপস্থিতি এক ধরনের সম্মোহনী ক্ষমতা নিয়ে আসে রুমে। সবাই এক মুহূর্তের জন্য থেমে তাকায় তার দিকে। PR টিমের একজন উঠে দাঁড়িয়ে বলে, Ladies and gentlemen, please welcome the face behind Sumuraz, Sumaya Jahan. সুমু হালকা হাসে, তার চোখে আত্মবিশ্বাস। সবাই দাঁড়িয়ে করতালি দেয়। সে বসে পড়ে কনফারেন্স টেবিলের ঠিক একেবারে ফ্রন্ট সেন্টারে। নাতাশা পাশে ফাইলগুলো ঠিক করে দেয়। প্রথম স্পন্সর প্রশ্ন করে, Ma'am, this year Sumuraz is hitting international runways. What sets your brand apart in this chaotic market? সুমু শান্ত গলায় উত্তর দেয়, Chaos is temporary. Class is timeless. Shumuraj does not follow trends. We set emotions in fabrics. That's our power. সবার মুখে প্রশংসা। মিটিং এগোতে থাকে। কেউ প্রেজেন্টেশন দেখায়, কেউ চুক্তির খুনসুটি নিয়ে কথা বলে। সুমু মাথা নাড়ায়। মাঝে মাঝে কফির কাপ হাতে তুলে নেয়। ঠোঁটের মেটালিক লিপস্টিক কাপের রিমে হালকা ছাপ দেখা যায়। আবার একটুখানি ঘরের কাচের দেওয়ালের ওপারে শহরের আলোয় চোখ রাখে, আবার মনে মনে ভাবে, সাফল্যের আলোতে মুখ স্পষ্ট হয়, কিন্তু ভালোবাসার আলোতে চোখ টিকে থাকে। মিটিং শেষ হওয়ার পথে একজন PR হেড বলে, Ma'am, Mr. Ryan Chaudhary personally invited you to the after dinner rooftop session tonight. Will you join? সুমু এক মুহূর্ত থেমে বলে, Not tonight. After the show, I just want to relax a bit. I have already committed myself to peace, not parties. PR হেড একটু থমকে গিয়ে মাথা নাড়ায়। সবাই উঠে দাঁড়ায়। মিটিং শেষ। রুম ফাঁকা হতে শুরু করে। নাতাশা নিচু গলায় বলে, আপনি দারুণ ম্যাম, সবাই অভিভূত। সুমু হালকা মাথা নাড়ায়। ওরা চেয়েছিল গ্ল্যামার, আমি দিয়েছি গল্প। নাতাশা মুচকে আসে। পেছনের ফাইলগুলো গোছাতে থাকে। সুমু জানালার কাছে দাঁড়িয়ে, তার চোখে এই ব্যস্ত শহর থেকে একটু দূরে। নাতাশা এসে সুমুর পেছনে দাঁড়িয়ে বলে, ম্যাম আজ আপনার পার্সোনাল লাইফ নিয়ে কিছু জিজ্ঞেস করলে কি রেসপন্স দেবেন সাংবাদিকদের? সুমু হালকা এসে বলে, বলবো আমি প্রেমে পড়েছি আমার কাজের। নাতাশা মুচকি হাসল। ঠিক আছে ম্যাম, আপনার স্টেটমেন্ট সবসময় হেডলাইট হয়েই যায়, জানিনি তো। সুমু ধীরে পেছন ফিরল। তারপর আলতো হেসে বলল, বাসায় ফেরা যাক। ইয়েস ম্যাম। ঘড়ির কাঁটা তখন বিকেল 3:20 ছুঁই ছুঁই। স্টুডিওর কাজ ঘেরা জানালায় সূর্যের আলো এখন একটু একটু করে ঝিমিয়ে পড়ছে। বাইরে বৃষ্টি নামার পূর্বাভাস। সুমু আয়নার সামনে বসে। সে চুপচাপ তাকিয়ে থাকে নিজের প্রতিবিম্বের দিকে। আজ তাকে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। আজকের দিনে তাড়াহুড়ো, মিডিয়াল, লাইভ ব্রডকাস্ট, সব কিছুর মাঝখানে একটা স্তব্ধ মুহূর্ত, যেন নিজেকে একটু খুঁজে পাওয়া। ঘরের বাতাসে হালকা ভ্যানিলা পারফিউমের সুবাস। মেকআপ টিমের একজন আলতো হাতে সুমুর চুলে শেষ টাচ দিচ্ছে। কেউ গলার গহনা ঠিক করছে।
আয়নার সামনে বসে থাকা সুমু যেন এক নীরব রাজকন্যা, যার চোখে গভীরতা, ঠোঁটে শান্তির ছায়া। তার পরনে একটি অফ হোয়াইট হানফু স্টাইল গাউন, যাতে সূক্ষ্ম জরির কাজ। বুক অবধি ঢেকে রাখা পোশাকের কাট একেবারে শালীন, অথচ নৈপুণ্যে ঠাসা। কোমরে হালকা বেল্টের মতো সিল্কের বাউ লাগানো, যা তার শরীরের সৌন্দর্য ঢেকে রেখেও যেন নতুন মাত্রা দিচ্ছে। তার চুল কোমর ছড়িয়ে নিচে নেমে এসেছে ঢেউ খেলানো কার্লে। কপালে সাদা স্টোনের টিপ, চোখে হালকা স্মোকি শেড, ঠোঁটে নুড পিঙ্ক লিপ শেড। পুরো শ্বাসটা এমনভাবে করা যেন রাজসিকতা তার নম্রতা মিশে আছে। স্টুডিওতে উপস্থিত সকলে একবার তাকিয়ে দ্বিতীয়বার চোখ ফেরাতে পারছে না। একজন মেকআপ আর্টিস্ট বলল, অন্য একজন বলল। সুমু চোখ নামিয়ে হালকা হাসল। তার ভেতরে আজ শুধু সৌন্দর্য নয়, ছিল এক পরিপূর্ণ আত্মবিশ্বাস। আর আজকের সাজ, তা যেন শুধু শরীরের জন্য নয়, তার চরিত্র, তার আদর্শ, তার শক্তির প্রতিচ্ছবি। পেছন থেকে একজন হেয়ার স্টাইলিস্ট বলল, ম্যাম, আপনি রেডি তো? 5 মিনিটের মধ্যে মিডিয়ার রেস শুরু হবে। সুমু চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, তারপর হালকা গলায় বলল, রেডি। নাতাশা? নাতাশা তখনই পাশে এসে দাঁড়ায়। ইস ম্যাম। শোয়ের আগে একটা 5 মিনিটের সাইলেন্স দরকার আমার। একদম নো সাউন্ড, নো ওয়ার্ডস। নাতাশা মাথা নাড়ে। ঠিক আছে ম্যাম, দরজা আমি লাগিয়ে দিচ্ছি। এই সকালে বাইরে চলো। সকলে বাইরে চলে যায়। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। সুমু চোখ মেলে তাকায় আয়নার দিকে। সেই পুরনো সুমু আজকের আলো, ক্যামেরা, নামের ঝলকানি কিছুর নিচে যেন হারিয়ে গেছে। কিন্তু ভেতরে কোথাও একটা আগুন জ্বলছে তার, যেন সময় কিছুক্ষণের জন্য থেমে গেছে। সুমু আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে প্রশ্ন খোঁজে। আজকের এই পরিপূর্ণতা, এই সাজ, এই প্রশংসা, সব কিছুর মাঝেও কোথায় যেন একটা ফাঁকা জায়গা থেকে যায়। অনেক অর্জনের মাঝখানে বড় কিছু না পাওয়ার হালকা দাগ স্পষ্ট তার চোখে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। জানালার কাছে গিয়ে পর্দাটা একটু সরিয়ে বাইরে তাকায়। শহরের আকাশ এখন মেঘে ছেয়ে গেছে। দূরে বজ্রপাতের হালকা শব্দ শোনা যাচ্ছে। বাতাসে ধুলোমাখা গন্ধ, যেটা হয় বৃষ্টির ঠিক আগে। নিচের রাস্তায় গাড়ির ভিড়, মানুষ, হর্ন, গাড়ি ছুটে চলা। কিন্তু তার দৃষ্টি এই শহরের গায়ে নয়, বরং শহরের ওপারে কোনো অদৃশ্য অনুভূতির দিকে। ফোনটা ধীরে ভাইব্রেট করে উঠল। সে পেছনে ফিরে তাকালো না। জানালার দিকে তাকিয়েই সে নিজের মনেই বলল, আমি আজ মিসেস ইন্ডিয়া, হ্যাঁ, কিন্তু কোনো এক বিকেলের অপেক্ষা এখনো রয়ে গেছে আমার ভেতরে। আবার ফোনটা ভাইব্রেট করলো। এবার সে ধীরে পেছনে ঘুরে সে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠল রায়ান চৌধুরী কলিং। একটু থেমে সে ফোনটা হাতে নিয়ে দেখে, তারপর ধীরে রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে রায়ানের গলা ভেসে এলো, তুমি জানো আজকের সন্ধ্যাটা শুধু তোমার না, আমারও। আমি অপেক্ষা করব যতক্ষণ তোমার সময় লাগে। তাড়াতাড়ি চলে আসো। সুমু কিছু বলল না। ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলে গেল তার। সে আবার জানলার দিকে ফিরে তাকালো। তখনই ঘরের দরজায় টোকা পড়ল। নাতাশার গলা। ম্যাম, টাইম ওভার। ইউ হ্যাভ টু লিভ ফর দ্য মিডিয়া ব্রিফিং। সুমু একটা গভীর শ্বাস নিল। তারপর গলার গয়নাটা একটু ঠিক করে মুখে হালকা দৃঢ়তা এনে দরজার দিকে হাঁটতে শুরু করলো। দরজা খুলে সে বেরিয়ে এলো। সামনের করিডোরে আলো, ক্যামেরা, সিকিউরিটির ব্যবস্থা। কিন্তু সে ভিড়ের মধ্যেও আজকের সুমুর পায়ের শব্দ যেন এক অদৃশ্য আত্মবিশ্বাসে প্রতিধ্বনিত হয়। সে হাঁটতে থাকে সামনে এক নতুন সন্ধ্যের দিকে। ভেন্যুটি গ্ল্যামার আর রাজকীয়তায় ঢাসা। চারপাশে ঝলমলে লাইটিং, মঞ্চের ব্যানারে লেখা মিসেস ইন্ডিয়া গ্র্যান্ড ফিনালে 2025। পেছনে ব্যস্ত মিডিয়া কর্মীরা, সামনের সারিতে চেয়ারে বসে সাংবাদিকরা। ক্যামেরা রেডি, লাইভ স্ট্রিম অন। দর্শকেরা অপেক্ষায়। সুমুকে স্পেশাল গেস্ট রুমে রাখা হয়েছে। সেখানে ছোট একটা প্রেস কনফারেন্স হবে। এই কনফারেন্সের আজকের অ্যাওয়ার্ড শোর আগে পাবলিক করা হবে না। সুমু চুপচাপ মিডিয়ার সামনে বসে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে নাতাশা। একজন সাংবাদিক প্রশ্ন করল, ম্যাম,
you are trending all over the country right now. Are you are going to win the Mrs. India crown today? How does it feel? সুমু মৃদু হেসেই বলল, It's feel real good, like a dream turning into reality. I'm truly grateful. অন্য একজন সাংবাদিক বলল, Your look tonight is being compared to a Mughal miniature painting. Unbelievable elegance. What was the inspiration? সুমু একটু ভেবে বলল, Maybe it was a desire to go back to my roots. In my dress, my style, tried to carry a bit of my culture. You were always a media shy person. How do you build this confidence? I'm still media shy, but today I stood for myself, and the courage came from every no I had to face in my parts. সে একটু থেমে আবারও বলল, Yes, I am Mrs. India today, but this crown will always remind me that sometimes, even after gaining everything, something stays unfilled. সাংবাদিকরা কিছুক্ষণ চুপ করে থাকে, কেউ কেউ মুগ্ধ। ক্যামেরার ফ্ল্যাশ চলতেই থাকে। তখন এক সাংবাদিক প্রশ্ন করে বসে, Reumaj or Raihan Chaudhary is here tonight in a special collection. সুমু একটু অস্বস্তিতে পড়ে, তবুও সে ঠোঁটে হালকা হাসি টেনে বলে, Ryan is the friend, every good friend. I had suffered from so many people in my journey. He is one of them. He's one of them. Maybe a little special because he never left, not even for a second. By the way, he looks at you. It looks more does friendship, right? সুমু এবার একটু থামে, তারপর গলা শক্ত করে বলে, অনেক কিছু থাকে যা বাইরে থেকে যেভাবে দেখা যায় বাস্তবে তা ঠিক সেভাবে হয় না। আমি আজ যা হয়েছি সেটা আমার নিজের জার্নি, কারো ছায়ায় নয়। এর মধ্যেই একজন সাংবাদিক বলে, ধন্যবাদ সুমাইয়া জাহান, মিসেস ইন্ডিয়া 2025-এর মুখ হিসেবে আপনাকে পেয়ে আমরা গর্বিত। সুমু ধীরে মাথা নিচু করে নম্র অভিবাদন জানায়। আবারও একজন সাংবাদিক কৌতূহলবশত প্রশ্ন করে, আপনি কখনো আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে মুখ খুলেননি। রায়হান চৌধুরী আপনার ফ্রেন্ড, কিন্তু ফিউচারে কি আপনার অন্য কোনো সম্পর্কে জড়াবেন? অবশ্যই, সে শুধুই আমার খুব ভালো বন্ধু, তাই ফিউচারে এর বাইরে কিছু ভাবার প্রশ্নই আসে না। আজকে আপনার এই সাফল্যের পেছনে কে কে আছে? সুমু আলতো হেসে বলল, অনেকেই আছে, তবে স্পেশাল একজন আছে যে আমার জীবনে না আসলে আমি আজ এই সাফল্যতার মুখ দেখতাম না। ম্যাম, যেহেতু আপনি বললেন রায়হান চৌধুরী আপনার শুধু ভালো বন্ধু, তাহলে আপনি কি অন্য কারোর সাথে রিলেশনশিপে আছেন? নো। তাহলে আপনার সেই স্পেশাল মানুষটা কে ম্যাম? সুমু চুপ করে রইল। নাতাশা তার ম্যামের অস্বস্তি বুঝতে পেরে গার্ড ডেকে সকলকে বাইরে নিয়ে যেতে বলল। অ্যাওয়ার্ড শোর স্টেজে সব কিছু রেডি। সোনালি আলোর ঝলকানিতে ঝলমল করছে পুরো মঞ্চ। ক্যামেরার লেন্স ঘুরছে এক কোণ থেকে আরেক কোণে। সাংবাদিকরা একের পর এক ক্লিক করে যাচ্ছে ছবি। সঞ্চালক একবার ঘড়ির দিকে তাকায়, আরেকবার আয়োজকদের দিকে। আজকের স্পেশাল গেস্ট নাকি আদার্স কান্ট্রির কোনো নাম্বার ওয়ান নাম করা হিরো, কিন্তু কেউ তার নাম এখনো পর্যন্ত জানে না। চারপাশে গুঞ্জন, কে হতে পারে? পেছনের গসিপ কনফার্ম করছে প্রথম একজন নামী বিজনেসম্যানের নাম ঠিক হয়েছিল। সেই কাঙ্ক্ষিত ব্যক্তি নিজেই নাকি আয়োজকদের আগেই হ্যাঁ বলেছিল, অথচ গত রাতে ইনভিটেশন ক্যান্সেল করে দেয় তিনি। কোনো ব্যাখ্যা নেই, কোনো কারণ নেই। তারপর থেকে শুরু হয় বিকল্প স্পেশাল গেস্ট খোঁজা। তড়িঘড়ি করে আয়োজক কমিটি কাউকে হায়ার করে, যিনি হতে চলেছেন আজকের রাতের সবচেয়ে বড় চমক। তবে তার পরিচয় রাখা হয়েছে সম্পূর্ণ গোপন। একজন সাংবাদিক তার ক্যামেরাম্যানকে বলল, শোনা যাচ্ছে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আসছেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেলিব্রিটি, কিন্তু অবাক করার বিষয় তার পরিচয় এখনো পর্যন্ত মিডিয়ার কাছে প্রকাশ করা হয়নি। কেউ বলেছে তিনি একজন সাউথ
কোরিয়ান সুপারস্টার। আবার কেউ গুজব ছড়াচ্ছে মিডল ইস্ট এর রহস্যময় বিজনেস আইকন আজ সবার সামনে আসবেন। স্টেজের ঠিক পাশের ডান কোণাটায় বসে আছেন রায়ান চৌধুরী। কালো ভেলভেট ব্লেজার, ভেতরে সাদা হাফ কালার শার্ট, মুখে চাপা গম্ভীরতা। ক্যামেরা তার দিকেও ঘুরে যাচ্ছে বারবার, তবুও তার দৃষ্টি বারবার গিয়ে পড়ে হলরুমের দরজার দিকে, যেখান দিয়ে আজ আসবে সেই মানুষটা, যার জন্য হয়তো আজকের পুরো আয়োজন। হঠাৎ মাইক্রোফোনে ঘোষণা দেয়, Ladies and gentlemen, the moment you all have been waiting for, the grand reveal of our special guest. হল অন্ধকার। স্টেজে কালো পর্দার ওপাশে একটা ছায়া দেখা যাচ্ছে। রায়ানের সেদিকে কোনো মন নেই। সে অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষটির। স্টেজের আলো ধীরে ধীরে ফিরে আসে। কালো ছায়ার আড়াল থেকে বেরিয়ে আসে স্লিম, হাইটেড, আত্মবিশ্বাসী একজন পুরুষ, আরিয়ান চৌধুরী। পরনে ক্লাসি ব্ল্যাক ডাবল ব্রেস্টেড টেইলার স্যুট, ভেতরে হালকা গ্রে সাটিন শার্ট, কলার খোলা। স্যুটের কাঁধে গোল্ড অ্যাকসেন্ট, হাতে একটি ক্রিস্টাল স্টোন ব্রোস, চোখে পড়ার মতন সিল্কি ব্রাউন হেয়ার, সেগুলো সামনে সামান্য পড়ে আছে। হালকা জেল দিয়ে স্লিক করা সাইড, কিন্তু একেবারে ন্যাচারাল ফ্লো। ফর্সা ত্বক, নাকটা শার্প, ঠোঁটে লিপস্টিকের মতো গাঢ় পিঙ্ক শেড, চোখে হালকা ব্রাউন আইশ্যাডো আর লেন্স। উপস্থিত প্রতিটা মেয়ের দৃষ্টি একবার আরিয়ান তো একবার রায়ানের দিকে। কাকে ছেড়ে কাকে দেখবে তারা। মাইক্রোফোন হাতে একজন বলল, Ladies and gentlemen, please welcome Mr. Aryan Chaudhary and to our award show coming all the way from overseas. রায়ানের টনক নড়ল। সে ফোন থেকে মাথা তুলে স্টেজের দিকে তাকালো। স্টেজের ওপর আরিয়ানকে দেখে রায়ান কথা বলার ভাষা হারিয়ে ফেলল। এই 3 বছরে হয়তো সে সুমুকে হারিয়ে ফেলার ভয়ে সাহস করে সুমুকে নিজের মনের কথা বলতে পারেনি, কিন্তু সুমু তার কাছে আছে ভেবে সে মানসিক শান্তি পেত। কিন্তু আজ সুমুর সব অতীত আবারও সুমুর সামনে আসতে চলেছে। রায়ান কি করবে বুঝতে পারল না। রায়ানের পাশে দাঁড়িয়ে থাকা লোকটি আবারও মাইক্রোফোনে বলল, Ladies and gentlemen, please put your hands together for the only, the graceful Sumaya Jahan. স্টেজের হঠাৎ আলো নিভে গেল। পুরো হল অন্ধকার, হল জুড়ে করতালি ঝড়, কিন্তু সেই শব্দের মাঝেও যেন সময় থমকে থাকে আরিয়ান চৌধুরীর জন্য। তার ঠোঁটের কোণে জমে থাকা হাসিটা যেন মুহূর্তেই নিভে গেল। অন্ধকারের মধ্যে ধীরে ধীরে ভেসে ওঠে নরম একটা সোনালি স্পটলাইট। স্টেজের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে সুমু। সমস্ত ক্যামেরা সুমুর দিকে ফোকাস করা হলো। সকলে আজকে সুমুকে দেখে অবাক হয়ে গেল। মুখে হেভি মেকআপ নেই। সে প্রথম থেকে এই নারী নিজেকে ন্যাচারাল আর শালীন লুক দিয়ে সকলের সামনে এসেছে। কি অপরূপ সৌন্দর্যই নারী। সকলে মুগ্ধ হয়ে তাকিয়ে। আরিয়ান যেন নিজের মধ্যে নেই, তেমনই থমকে গেছে রায়ানের হৃদয়। রায়ান তাকিয়ে থাকে সুমুর দিকে। আরিয়ান ধীরে ধীরে এক পা পিছিয়ে দাঁড়ায়। মাইক্রোফোন এখন তার হাতে। তার চোখের পাতা কাঁপছে। সুমু উঠে আসে স্টেজের মাঝখানে। স্টেজে বসানো শৌখিন সিংহাসনের চেয়ারটিতে তাকে বসতে বলা হয়, তবে সে বসে না। সে দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টি গিয়ে পড়ে আরিয়ানের দিকে। ঘোষক আরিয়ানের উদ্দেশ্যে বলল, Mr. Aryan Chaudhary will now hand over the crown to our precious winner, Mrs. India 2025, Sumaya Jahan. পুরো হল জুড়ে নিস্তব্ধতা। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে আসে সুমুর দিকে। সুমু চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরিয়ান তার খুব কাছে এসে থামে। হাতে ধরা মুকুটটা সে ধীরে ধীরে সুমুর মাথায় পরিয়ে দেয়, কিন্তু সুমু একটুও নড়ে না, সে হাসে না। আরিয়ান সুমুর দিকে তাকিয়ে, হয়তো হাজারো কথা জমে আছে তার মধ্যে। ঘোষক আবার গলা তোলে, Ladies and gentlemen, give it up for our precious winner, Mrs. India 2025, Sumaya Jahan. হল জুড়ে করতালির শব্দ ওঠে। ক্যামেরার ফ্ল্যাশ ছুটল একের পর এক। ঠিক তখনই হলরুমের সামনের দরজায় বিকট এক শব্দ। সকলের মাথা ঘুরে গেল এদিকে। ক্যামেরার লেন্স তৎক্ষণাৎ সেদিকে ঘুরে গেল। সুমু আর আরিয়ানও তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে 10-12 জন লোক। তাদের পেছনে আলোর ফলে শুধু ছায়াগুলো দেখা যাচ্ছে।
তাদের ঠিক সামনে একজন পুরুষ পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে। লোকটার মুখ স্পষ্ট নয়, তবে তার ভঙ্গিতে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। সুমুর বুক ধরফর করে ওঠে। এই অভয় সে চেনে, খুব ভালো করে চেনে। ঠিক তখনই অন্ধকারের ফাঁক চিরে ভেসে এলো একটা ডাক। সুইটহার্ট। নামটা টেনে যেন সুরের মতো করে উচ্চারণ করলো। সুমু আতঙ্কে 2 পা পিছিয়ে গেল। লোকটা ধীরে ধীরে আলোয় এগিয়ে আসে। হল জুড়ে ফিসফাস, ক্যামেরার শাটার চলতে থাকে। লোকটির মুখ স্পষ্ট হলো। শেহরাজ খান, ওমানের নাম্বার 1 বিজনেস আইকন। তার সাথেই আজ মঞ্চে ঢুকেছেন আলোড়ন। মিডিয়া তৎক্ষণাৎ তাকে ঘিরে ধরেছে। মেয়েরা তাকিয়ে আছে তার দিকে মন্ত্রমুগ্ধ চোখে, কিন্তু শেহরাজ কারোর দিকে তাকায় না। সে সোজা হেঁটে আসে সুমুর দিকে। রায়ান উঠে আসে স্টেজের উপর। আরিয়ান রায়ানকে দেখে আরও এক ধাপ অবাক হয়ে তাকায়। শেহরাজ এসে সুমুর সামনে দাঁড়ায়। কোনো কথা না বলে, কোনো ব্যাখ্যা না দিয়ে শেহরাজ সুমুর হাতটা ধরেই বলল, অনেক উড়েছে সোনা, এবার চলো। মিডিয়ার মধ্যে হুলুস পড়ে যায়। সবার প্রশ্ন একটাই, মিস্টার শেহরাজ খান, আপনি কি সুমাইয়া জাহানের পরিচিত? তিনি কি আপনার স্ত্রী? উনি তো কখনো তার পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলেননি। আপনি হঠাৎ তাকে নিয়ে যাচ্ছেন কেন? শেহরাজ চুপ। মিডিয়া এগিয়ে আসে, মাইক্রোফোন ঠেলে দেয় তার মুখের সামনে। সে হাসে, ঠোঁটের কোণে বাঁকা একটা দৃঢ় হাসি। হঠাৎ সে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সুমুকে কাছে টেনে আনে। সবার সামনে তার ঠোঁট ছুঁয়ে যায় সুমুর ঠোঁটে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সে নিজের হাত তোলে। তার আঙুলে এক চকচকে সাদা রত্নজড়িত আংটি। একই রকমের আংটি সুমুর হাতেও। ভরা হলরুমে লাইভ ক্যামেরার সামনে শেহরাজ ঘোষণা না করেও বুঝিয়ে দেয় এই নারী তার স্ত্রী। রায়ান মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে থাকে। আরিয়ান অস্পষ্ট চোখে তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে। হল জুড়ে যেন এখন নিঃশ্বাস ফেলারও শব্দ নেই। শেহরাজ সুমুকে কাঁধে তুলে নেয় সবার চোখের সামনে, লাইভ ক্যামেরার মধ্যে দিয়ে। শেহরাজ সুমুকে নিয়ে হলরুম ছেড়ে বেরিয়ে যায়। শুনশান রাস্তা দিয়ে গাড়ি চলছে। সুমু চুপ করে বসে আছে। হঠাৎ একটা ফাঁকা মাঠের মধ্যে গাড়ি দাঁড় করানো হলো। শেহরাজ নামার আগে সুমু গাড়ি থেকে নেমে ছুটতে শুরু করলো। শেহরাজ ধীরে গাড়ি থেকে নামলো। সুমু কিছু দূর যেতেই কিছুতে বাধা পড়ে গেল। শেহরাজ আস্তে ধীরে এগিয়ে এলো। সুমু পেছন ঘুরে তাকালো। শেহরাজ মাঠের ওপর বসে ঝুঁকে পড়ল সুমুর ওপর। সুমু দূরে সরতে গেলে শেহরাজ সুমুর পা ধরে টান দিল। সুমু পুরোপুরি শুয়ে পড়ল ঘাসের ওপর। শেহরাজ সুমুর দুপাশে হাত দিয়ে সুমুকে ঘিরে রেখে বলল, কি চাইছো? 3 বছরের খিদে এই খোলা আকাশের নিচে মিটিয়ে দেই? সুমু কোনো কথা না বলে তাকিয়ে রইল শেহরাজের দিকে। সুমু শেহরাজকে ঠেলে উঠে দাঁড়ালো। দূরে সরতে গেলে শেহরাজ সুমুকে কাছে টেনে নিল। সুমুর হাত শেহরাজের কোমর ছুঁতেই সে শেহরাজের কোমরের পেছন থেকে গান বের করে শেহরাজের বুকে তাক করল। এই অবস্থায় শেহরাজ আলতো হেসে আরও শক্ত করে ধরল সুমুকে। কারো কাছে আমি গ্যাংস্টার, কারো কাছে আমি সিক্রেট মাফিয়া, কারো কাছে আমি বিজনেসম্যান, কিন্তু আমার বউয়ের কাছে আমি একজন অসভ্য, নির্লজ্জ, ঠোঁটকাটা, লাগামহীন পুরুষ, তাই না বউ? সুমু দাঁতে দাঁত চেপে বলল, কারো কাছে আমি লেডি কিলার, কারো কাছে মাফিয়া কুইন, কিন্তু বিশ্বাস করুন, রিয়েলে আমি একজন বিজনেস ওম্যান। আমার রাগের জন্য আমাকে বাকি দুটো নামে ডাকা হয়। আমি কিন্তু আপনার মতো রক্তে হাত ভিজাইনি। তাহলে আজ ভিজিয়ে ফেলো। সুমু ছটফট করতে করতে বলল, ছাড়ুন আমাকে, আমি বাসায় ফিরবো। সুমু ছটফট করা দেখে শেহরাজ হালকা রাগ দেখিয়ে বলল। সুমু, শান্ত হয়ে দাঁড়াও। শেহরাজের বারণ শুনে সুমু আরও ছটফট করা শুরু করলো। এতদিন পর বউকে জড়িয়ে ধরার সুযোগ পেয়ে বউয়ের এমন ছটফটানি সহ্য হলো না শেহরাজের। সে থমকে বলল, সুমু স্টপ। সুমু ঠেলে দিতে গিয়েই গর্জে উঠে বলল, আমাকে ছাড়ুন মিস্টার খান, আমি আপনাকে আর আপনার এই সো কল্ড রাগকে ভয় পাই না। শেহরাজ ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে সুমুকে আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, মিস্টার খান, ওপস, কল মি ড্যাডি প্রিন্সেস। আর তোমাকে কে বলেছে আমাকে বা আমার রাগকে ভয় পেতে? আমি তো চাই তুমি ভয় পাও আমার স্পর্শকে, আমার আদরকে, আমার ধীরে ধীরে কাছে আসাকে, এমনভাবে যেভাবে একজন নারী কাঁপে একমাত্র তার পুরুষের ভালোবাসায়। ভয় নেই প্রিন্সেস, আমি চাই তুমি আসক্ত হও আমার এই পাগলামিতে, আমার তোমাকে কাছে পাবার নেশায়,
আমার তোমাকে ব্যাড টাচ করায় আর আমার পাপি আদরে। সুমু শেহরাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার আগেই শেহরাজ সুমুকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে সুমু নাতাশাকে কল করলো। নাতাশা কল রিসিভ করতেই সুমু বলল, নাতাশা, তুমি আমার লোকেশন দেখে একটা গাড়ি পাঠাও প্লিজ। শেহরাজ আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে আপাতত যেতে দিল তার প্রেয়সীকে। রাত গভীর, বাইরে মুষলধারে বৃষ্টি, আকাশের গর্জন বারবার ঘর কেঁপে উঠছে। বাড়ি নিস্তব্ধ। আজ সবাই চলে গেছে সুমুর ইচ্ছেতেই। সে চেয়েছিল একটু নিজের মতো সময় কাটাতে। বিছানায় ঘুমিয়ে সুমু। হঠাৎ এক বিকট বজ্রধ্বনিতে সে লাফিয়ে উঠে বসল। শরীর ঘামে ভেজা, শ্বাস অস্থির। বেড সাইড টেবিলের ওপর রাখা পানির গ্লাস হাতে নিতে গিয়ে দেখে খালি। বৃষ্টির শব্দে পুরো ঘর কেমন শূন্য আর সজাগ মনে হচ্ছে। সুমু ধীরে বিছানা ছেড়ে নিচে নামলো পানির জন্য। রান্নাঘরের দিকে যেতে না যেতেই কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ পেল। সুমু থমকে দাঁড়ায়। তার শরীরে হিম ঠান্ডা একটা স্রোত নেমে আসে। সে ধীরে ধীরে শব্দের উৎসের দিকে এগোয়। দেওয়ালের কোণ ঘেঁষে এক ছায়া নড়ে ওঠে। ভেজা জানালার কাছে সেই ছায়ার প্রতিবিম্ব স্পষ্ট হয়ে ওঠে। সুমু পেছন ঘুরতেই সেই মুখোশ পরা লোকটা সোজা তার সামনে এসে দাঁড়ায়। ভয়ে পেছোতে গিয়ে মেঝেতে পড়ে যায় সুমু। তবুও বসা অবস্থায় সে পিছিয়ে যেতে থাকে। লোকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। সুমুর চোখ বড় হয়ে আসে। কে কে আপনি? কোনো উত্তর আসে না। সে সুমুর সামনে বসে ঝুঁকে পড়ে সুমুর মুখের সামনে। হঠাৎ করে সে ধীরে হাত বাড়িয়ে দেয়। সুমুর এক গোছা চুলে ছুঁয়ে দেয় তার আঙুল। সুমু কেঁপে ওঠে, শ্বাস আটকে আসে গলায়। সে দুহাত জড়ো করে অনুরোধ করে বলে, আপনি কে? আমাকে ছেড়ে দিন। কেন এভাবে আমার পেছনে পড়ে আছেন? লোকটি ফিসফিস করে বলে, 3 বছর পর কাছে আসলাম, এত তাড়াতাড়ি ছেড়ে দেই কিভাবে সুইটহার্ট? সুমুর মুখ হা হয়ে যায়। আপনি? শেহরাজ মুখোশ খুলে ফেলে। সুমু রাগ দেখিয়ে বলল, 3 বছর পর কি শুরু করেছেন আপনি? 3 বছর? কিসের 3 বছর? কিসের 3 বছর মানে? আমরা আলাদা 3 বছর? আমাদের দেখা হয় না 3 বছর? সেটা হয়তো তোমার ক্ষেত্রে, বাট আমার ক্ষেত্রে না। মানে? মানেটা তোমার গলার আর বুকের উপরের চিহ্নটা বলে দিবে। সুমু অবাক হয়ে তাকিয়ে বলে, এগুলো আপনি কি করেছেন? কেন? আমরা যে 3 বছর আলাদা ছিলাম না তার প্রমাণ হিসেবে এগুলো। আপনি আমাকে 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করেছিলেন। নিজে তো ইন্ডিয়াতে পাঠালাম, তাহলে খোঁজার প্রশ্ন আসছে কেন? সুমুর মনে পড়ল সেই রাতের সেই লোকটার কথা। সে দাঁতে দাঁত চেপে বলল, সেদিন রাতে আপনি ছিলেন। এসবের মানে কি? তুমি উঠতে চাইলে আমি উঠতে দিলাম। সুমু আর কিছু বলার ভাষা পেল না। এই মুহূর্তে সে আর প্রশ্ন করতেও চাইছে না। তার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যেতে চাইছে। সুমু চুপচাপ উঠে রুমে এলো। শেহরাজ এলো সুমুর পিছু পিছু। সুমু ভ্রুকুচকে বলল, কাল সব প্রশ্নের উত্তর নিব, এখন যান। শেহরাজ সুমুকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, যাবো মানে? তো কি এখানে থাকবেন? অবশ্যই। আমি আপনার সাথে বেড শেয়ার করব না। তাহলে নিজেকে শেয়ার করে নাও। আপনি জানতো? আর একবার যেতে বললে আজ ফুল নাইট ভয়ঙ্কর কিছু ঘটবে তোমার সাথে। সুমু শেহরাজকে সরিয়ে দিতে গেলেই শেহরাজ সুমুর গলা ধরে টেনে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তা হঠাৎ নয়, বরং যেন বছরের পর বছরের অদম্য যন্ত্রণার বহিঃপ্রকাশ। সেই চুমুটা ছিল দীর্ঘ, গাঢ় আর যন্ত্রণাদায়ক অনুভূতি। গলা থেকে আস্তে করে হাত সরিয়ে সুমুর ঘাড় আর কোমর আঁকড়ে ধরে শেহরাজ, যেন সে 1 ইঞ্চিও সরে যেতে দিলে সব ভেঙে যাবে। সুমু প্রথমে প্রতিরোধ করার চেষ্টা করলো, হাত দিয়ে শেহরাজকে ঠেলে দিতে চাইল, কিন্তু শেহরাজ তাকে বন্দি করে রাখলো নিজের বাহুতে। ঠোঁটের আর দাঁতের ঘর্ষণে ধীরে ধীরে কেটে গেল সুমুর নিচের ঠোঁট। নরম ঠোঁট ছিঁড়ে 1 ফোঁটা রক্ত বেরিয়ে এলো। সুমুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে ধাক্কা দিতে চাইল, কিন্তু শেহরাজ তার ঠোঁট থেকে মুখ না সরিয়ে বরং আরও গভীর চুমুতে ডুবে গেল। ঠিক যেন কেউ নোনা জলে ডুব দিচ্ছে, তবুও উঠছে না, যেন তলিয়ে যেতে চায়। শেহরাজের নিঃশ্বাস গরম হয়ে ঘন ঘন পড়ছে সুমুর গালে গলায়। সুমুর বুকের ধকপকানি যেন বাতাসে স্পষ্ট শোনা যায়। চুমু শেষে শেহরাজ আস্তে করে সরে গিয়ে সুমুর কানে মুখ রেখে ফিসফিসিয়ে বলল, 3টা বছর আমার ঠোঁটে তোমার ছোঁয়া লাগেনি। তুমি যেদিন চলে গেলে আমার প্রতিটা রাত এইরকম তৃষ্ণায়
পড়েছে সুমু। আজ শুধু প্রমাণ দিলাম তুমি আমার সবসময় ছিলে, আছো, থাকবে। সুমু কিছু বলতে চাইলেও গলার কাছে এসে আটকে গেল। ঠোঁটে কাঁপুনি, রক্তের হালকা ধারা তার চোয়াল বেয়ে গড়িয়ে নামছে। শেহরাজ রক্তের ফোঁটাটা আঙুল দিয়ে তুলে দেখল, তারপর তা নিজের ঠোঁটে ছুঁয়ে বলল, আমি পুরোটাই আজ তৃষ্ণার্ত। সুমু অবাক, হতভম্ব, বাকরুদ্ধ। সে জানে এই পুরুষটা তাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার ভাষা এতটা অগ্নিময় যে তা কোনো নিয়ম মানে না। হঠাৎ সুমুর মাথার মধ্যে পুরনো ভাবনা চড়া দিয়ে ওঠে। সে রাগ দেখিয়ে বলে, ছাড়ুন আমাকে। আপনি ভাবলেন কিভাবে আপনার এই সামান্য কিসে আমি ভয় পেয়ে যাব? শেহরাজ বাঁকা হেসে বলল, তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে শুধু সামান্য কিস করে ছেড়ে দেব? আজ রাতটা তোমার সহ্য শক্তির পরীক্ষা। লং টি-20 ম্যাচ হবে আজ। আজ ইনিংস ডিক্লেয়ার করব না যতক্ষণ না তুমি হাঁপাতে হাঁপাতে বলো, খান সাহেব আর না প্লিজ। তুমি কাঁদবে, কিন্তু সেটা হবে খুশির কান্না। তোমার নখ আমার পিঠে আঁচড় কাটবে, আর আমি গুনবো সেই দাগগুলো, একটা দুটো, যতক্ষণ না রাত ফোরায়। নাও 10 সেকেন্ড সময় দিলাম। তোমার হাত, মন আর শরীর তিনটাকে প্রস্তুত করো বেব। বাইরে বৃষ্টি বেড়েই চলেছে। সুমুর বুকের ভেতরে যেন বাজ পড়ে। 1 সেকেন্ডের জন্য চোখ সরাতে পারে না শেহরাজের চোখ থেকে। সেখান থেকে ঠিকরে পড়ছে দাবানলের মতন এক দৃষ্টি, যার মাঝে ভালোবাসা আছে, অভিমান আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে মালিকানা। শেহরাজ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। হাঁটার শব্দটা এমনভাবে প্রতিধ্বনিত হয় যেন কোনো শিকারী তার নিশানা ধরেছে। সমু পিছু হাঁটাতে থাকে, 1 পা 2 পা করে। তার পিঠ গিয়ে আবারও ঠেকে দেওয়ালের সাথে। শেহরাজ তার 2 হাত দিয়ে সুমুকে বন্দি করে ফেলল। 1 হাত দেওয়ালে, 1 হাত সুমুর কোমরে। তার মুখ একেবারে সুমুর মুখের কাছে। নিঃশ্বাসে লেগে আছে তাপ। 5 সেকেন্ড বাকি। সুমুর ঠোঁট কাঁপে, চোখে জল চিকচিক করে ওঠে। সে জানে এই রাতটা এই মানুষটাকে থামানো সম্ভব না। 4, এই রাস্তার আঙুল চালায় সুমুর কপাল বেয়ে গাল বরাবর, তারপর গলায়। 3, সে নিজে নাক ছুঁয়ে দেয় সুমুর নাকে। ঠোঁট সুমুর গালে পাশ দিয়ে স্লাইড করে কানের কাছে গিয়ে পৌঁছায়। 2। সুমু মাথা নিচু করে দাঁড়ায়। শেহরাজ ফিসফিস করে বলে, তোমার শ্বাস কাঁপছে সুইটহার্ট। শরীর তোমার আগে অনুমতি দিয়েছে, তুমি এখন শুধু মেনে নাও। 1। সুমুর কাঁধে থাকা ওড়নাটা শেহরাজ ধীরে টেনে নামিয়ে দেয়। সে থামে না, বরং চুলের গোড়া বরাবর আঙুল চালিয়ে দেয়। তারপর শেহরাজ চুপচাপ সুমুর কপালে ঠোঁট রাখে, তারপর চোখে, তারপর গালে, শেষে আবার ঠোঁটে। কিন্তু এবার কোনো আগ্রাসন নেই। এবার যেন চুমুটার অনুতাপ, শান্তি আর দীর্ঘ অপেক্ষার এক ধ্বনি মিশে আছে। সুমু চোখ বন্ধ করে ফেলে। তার ঠোঁটের রক্ত শুকিয়ে গিয়েছে, কিন্তু সেই পুরনো দাগটা যেন নতুন করে জেগে উঠেছে। সুমুর ঠোঁট ছেড়ে দিয়ে সে সুমুকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। বাইরে বৃষ্টির গর্জন আরও বেড়ে চলেছে। শেহরাজ সুমুকে শুয়ে দিয়ে তার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, চোখে এক অদ্ভুত নীরবতা। যেন এই মুহূর্তে তার ভেতরে সব ক্ষুধা, অভিমান, মায়া সব কিছু মিলে এক অভিষেকাময় গভীরতা তৈরি করেছে। তার ঠোঁট ধীরে ধীরে নিচু হয়ে আসে সুমুর কপালের ওপর, তারপর চোখের পাতা। তার হাত উঠে আসে সুমুর গলার কাছে, প্রথমে কোমল, তারপর ধীরে ধীরে তার আঙুলের চাপ পেরে গলার ত্বকে আছড়ে ফেলে। সুমুর মেধিন পেটের ওপর হাত রেখে শেহরাজ, তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসে। আজ আমার কোনো প্রশ্ন নেই, শুধু উত্তর চাই তোমার শরীরের প্রতিটা জায়গা থেকে। তার আঙুল চুলের গোড়া থেকে ঘাড় বরাবর নামতে নামতে পৌঁছে যায় কাঁধে। সুমুর পরনের টি শার্ট একটানে নামিয়ে দেয়, তবে হিংস্রভাবে নয়, বরং এমনভাবে যেন নিজের প্রতিটা অধিকার একে একে ফিরিয়ে নিচ্ছে। বিছানার চাদরের ভাঁজে ভাঁজে বাজের আলোর ঝলকে এক মুহূর্তের জন্য সুমুর চোখে আতঙ্কের ছায়া জেগে ওঠে। তাতে শেহরাজ আরও গভীর হয়ে ওঠে। আমি আজ থামবো না সুইটহার্ট। তোমার শরীর আজ কান্না করুক, আমার নাম ধরে ডাকুক। তার ঠোঁট নামতে থাকে গলা থেকে বুকের মাঝখানে। চুমুগুলো প্রথমে ধীরে, তারপর ছিন্ন ভিন্ন। আঙুলগুলো আঁকড়ে ধরে সুমুর কোমর, তারপর পেটের চারপাশে ঘুরে বেড়ায়। সুমুর শরীর ঘামে ভিজে উঠেছে। বৃষ্টির শব্দ যেন মিশে গেছে তার থুকপুক থুকপুক হৃদস্পন্দনের সাথে। হঠাৎ সুমুর গলায় এক কামড় বসায় শেহরাজ। সেই কামড়টা ভালোবাসার না, মালিকানার। সুমুর মুখ দিয়ে এক অস্পষ্ট শব্দ বেরিয়ে আসে। ব্যথা লাগছে? কাঁপা কণ্ঠে জবাব দেয় সুমু।
হুম। শেহরাজ চোখে পাথরের মতন এক গম্ভীরতা নিয়ে বলে, এটা তো সবে শুরু সুইটহার্ট। আজ তোমার প্রতিটা লোমকূপের গোড়ায় আমার ছাপ থাকবে। কথাটা বলে শেহরাজ হারিয়ে যায় সুমুর মধ্যে। সেই রাত যেন এক যুদ্ধ, ভালোবাসা আর প্রতিশোধের মাঝে এক বেপরোয়া টান। সুমুর নখ আঁচড়ের দাগ ফেলে শেহরাজের পিঠে। শেহরাজ প্রতিটা ডাক গুনতে গুনতে, চুমুতে চুমুতে খুঁজে নেয় তার মালিকানায়। আর শরীর কথা বলে, শরীর কাঁদে, শরীর শিহরিত হয়, কিন্তু বৃষ্টির শব্দ থামে না। আজ শেহরাজের প্রতিটা ছোঁয়া সুমুকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। একটানে বুকের ভেতর থেকে কলিজাটা ছিঁড়ে আনার সমান যন্ত্রণা দিচ্ছে। তবুও সুমু আজ চুপচাপ, বাধা দেবার ক্ষমতা তার নেই, আর না চাইলে সে বাধা দিয়ে থামাতে পারবে। আজ শুধু নিঃশব্দে চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার নেই সুমুর। শেষ রাত, ঘরের ভেতর বাতি নিভে আছে, শুধু বাইরের বাজ আর বৃষ্টির শব্দ মাঝে মাঝে আলোর ঝলকানির মতো জানালায় আঁচল কাটছে। ঘড়ির কাঁটা রাত 4টে ছুঁই ছুঁই। শেহরাজ এখনও সুমুতে মগ্ন। তার মুখে, হাতে, শ্বাসে কোনো বিশ্রাম নেই। তার মন ও শরীর যেন একটা ক্ষুধার্ত উল্কা, যা থামতে জানে না, শুধুই ধ্বংস করে দিতে চায় সমস্ত দেওয়াল, সমস্ত প্রতিবন্ধকতা, সমস্ত অতীত। সুমু নিঃশব্দ, তার চোখ খোলা, কিন্তু দৃষ্টি শূন্য। তার বুক ওঠানামা করে বিক্ষিপ্তভাবে, যেন সে কষ্ট করে শ্বাস নিচ্ছে। তার ঠোঁট ফেটে গেছে, গলা শুকিয়ে কাঠ, শরীর ব্যথায় ঝিম ধরে আছে। শেহরাজের ছোঁয়া যতবার পড়ছে তার শরীর কেঁপে উঠছে, তবে শিহরণে না, জ্বালায়। তবুও সে চুপ, কারণ সে জানে এটা শুধু একটি রাত নয়, এটা 3 বছরের নীরব অভিমান আর না বলা কথার নিরবিচার প্রতিশোধ। শেহরাজ থামে না। সুমুর শরীরে আজ নেমে যাচ্ছে নখের আঁচড়, লাল দাগের মতো ছাপ, ঠোঁটের জ্বালাময়ী কামড়ের দাগ। তবুও সুমু বাধা দেয় না, কারণ সে জানে যে ভালোবাসা 3 বছর ধরে সাগরের নিচে আগ্নেয়গিরির মতো পুড়েছে, তা এক রাতে নিঃশেষ হবে না। তার চোখের পাশে জমে থাকা কাঁটার মতন জলগুলো টুপ করে পড়ে বালিশে। বালিশটা ভিজে যায়, যেমন বাইরে ভিজছে পৃথিবী। শেহরাজ একবার তার গালে ঠোঁট ছোঁয়, তারপর কানে ঠোঁট ছুঁয়ে বলে, এই কষ্টটা আমি দিয়েছি ঠিকই, কিন্তু এই শরীরটা তো আমায় ফিরিয়ে দিয়েছো আজ। সুমুর কোনো সাড়া নেই, সে যেন আজ বোবা। বিছানার চাদরে ছোপ ছোপ দাগ, শরীরের ঘরমক্ত গন্ধ আর দীর্ঘ রাতের নীরব আর্তনাদ যেন এক অদৃশ্য ধোঁয়ার মতন বাতাসে ভেসে বেড়ায়। শেহরাজ ধীরে ধীরে একদিকে সরে আসে, সুমুর কাঁধে মুখ রেখে চোখ বন্ধ করে ফেলে। তার নিঃশ্বাস এখন ধীর, ভারী আর তৃপ্ত। আর সুমু, সে তাকিয়ে থাকে জানালার কাছের দিকে। বাইরের অন্ধকারে যেন নিজেকেই খুঁজে ফিরছে। হঠাৎ বাইরে বজ্রপাতের এক প্রবল শব্দে জানালার কাঁচ কেঁপে ওঠে। সুমুর চোখ কাঁপে না, সে ঠিক আগের মতোই তাকিয়ে থাকে অন্ধকারে। কোনো অনুভূতি নেই তার মধ্যে। ধীরে ধীরে সে চোখ বন্ধ করে। শরীরের যন্ত্রণা, ঠোঁটের জ্বালা, বুকের ভার, সব কিছু যেন একসাথে আটকে আছে কোথাও। সে নিঃশব্দে গভীর একটা শ্বাস নেয়, তারপর হাত বাড়িয়ে নিজের শরীরের ওপর পড়ে থাকা তার ভালোবাসার মানুষটিকে আস্তে করে সরিয়ে দেয়। শেহরাজ তখন গভীর ঘুমে, হয়তো স্বস্তিতে, নয়তো একরাশ ক্লান্তিতে। সুমু উঠে পড়ে। শরীরের ব্যথায় দাঁড়াতে খুব কষ্ট হয় তার। চাদরটা গায়ে জড়ে শরীরে হেঁটে যাবার ক্ষমতা না থাকলেও অনেক কষ্টে আস্তে হেঁটে ওয়াশরুমে চলে যায়। দরজা বন্ধ করে না, শুধু হালকা ঠেলে রাখে। আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে সে, নিজের চোখের দিকে তাকায়। শুকনো ঠোঁট, লাল গাল, ঘাম আর অশ্রু জলের দাগে ভেজা মুখ, সব দেখে কিছু না বলে পানির কল খুলে দেয়। পানির আওয়াজে আড়াল হয়ে যায় বাইরের ঝড়। সে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নেয়। পানির স্পর্শে পেতেই ঠোঁটে জ্বলে ওঠে তার। তারপর আয়নার দিকে তাকিয়ে বলে, আমি কি নিজেকে ভালোবাসি? এই প্রশ্নের কোনো উত্তর সে পায় না। দরজার ফাঁক গলে আলতো করে একটি কণ্ঠ ভেসে আসে, সুইটহার্ট। সুমু ঘাড় ঘুরিয়ে দেখে না, শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা শেহরাজ কণ্ঠে একরাশ ক্লান্তি নিয়ে বলে, তোমাকে কষ্ট দিয়েছি জানি, কিন্তু ভালোবেসেছি বলে এতদিনের ঘুম ভাঙাতে হলে এমন একটা ঝড় দরকার ছিল। সুমু এবার ধীরে ধীরে এগিয়ে আসতে চায় শেহরাজের দিকে, কিন্তু হেঁটে আসার পরিপূর্ণ জোরটুকু না থাকায় সুমু পড়ে যেতে নেয়। শেহরাজ এসে ধরে ফেলে সুমুকে। সুমু কিছুই বলে না,
শুধু তার চোখে তখন একরাশ গভীরতা। সুমুর চোখের দিকে তাকিয়ে শেহরাজ হেসে ফেলে ম্লানভাবে। তারপর বলে, তোমার চোখ এখনো আগের মতোই গভীর। সুমুর ঠোঁটের করে এক বিন্দু তাচ্ছিলের হাসি, আর চোখে এক বিন্দু জল। ব্যথা তো আগে থেকেই ছিল, আপনি শুধু সেটা জাগিয়ে দিয়েছেন। আবার ঝড়ের গর্জন হয়। দুজনেই চুপ। শেহরাজ সুমুকে কোলে তুলে বেডে এনে শুয়ে দেয়। সুমুর পাশে শুয়ে সুমুকে বুকের মধ্যে টেনে নিয়ে ঘুমের দেশে বাড়ি জমায়। ভোরের হালকা আলো পর্দার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে ঘরে। বাইরে রাতের বৃষ্টি থেমে গেছে, শুধু গাছের পাতায় জমে থাকা পানি ফোঁটা টুপটাপ করে পড়ছে মাটিতে। বাতাসে কাঁচা মাটির গন্ধ। ভোরের আলো ঘরে ঢুকলেও সুমুর চোখ খুলছে না। শরীরটা অদ্ভুত গরম লাগছে, শ্বাস ভারী, কপালে ঘাম জমে আছে। তবুও সে অনেক কষ্টে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। শরীর এখনও ব্যথায় অবশ, কিন্তু তার কানে ভেসে আসছে এক মৃদু স্থির শ্বাসের শব্দ। সে অনুভব করে নিজের মাথা শেহরাজের বুকের উপর রাখা, আর তার হাত শক্ত করে জড়িয়ে রেখেছে সুমুকে, যেন ভয় আছে ছেড়ে দিলে সে হারিয়ে যাবে। সুমু কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে। তারপর আস্তে করে মুখ তুলে তাকায় শেহরাজের দিকে। তার চুল এলোমেলো, চোখের নিচে ক্লান্তি, তবু ঘুমের ভেতরে মুখে এক শান্তির ছাপ। সুমুর মনে পড়ে যায় রাতের প্রতিটা মুহূর্ত, ব্যথা, ঝড়, কান্না, আর সেই অব্যক্ত ভালোবাসা। সে ধীরে ধীরে শেহরাজের বুক থেকে মাথা সরাতে চায়, কিন্তু হাতের বন্ধনটা আরও শক্ত হয়ে যায়। চোখ না খুলে শেহরাজ ফিসফিসিয়ে বলে, কোথায় যাবে সুইটহার্ট? সুমু উত্তর দেয় না। সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে না পেরে আবারও চোখ বন্ধ করে ফেলে। শেহরাজ প্রথমে বুঝতে পারেনি, কিন্তু সুমুর শরীর নিজের বাহুর ভেতর অস্বাভাবিক গরম লাগায় সে সুমুর কপালে হাত রাখতেই আঁতকে ওঠে। কলিজা, তোমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সুমু আদৌ ঘুমে কিন্তু অস্পষ্ট শব্দ করে, তারপর চোখ মেলে তাকানোর চেষ্টা করে, কিন্তু আবার চোখ বুজে ফেলে। ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে, গলার স্বর কর্কশ। পানি। শেহরাজ তড়িঘড়ি করে বেড সাইড টেবিল থেকে গ্লাস তুলে এনে তার ঠোঁটে ধরে। ধীরে খাও। পানি খাওয়ার পর সুমু বিছানায় হেলান দিয়ে বসতে যায়, কিন্তু শরীরের ব্যথা ছাড়াও দ্বিগুণ হয়ে গেছে। মুখ বিকৃত হয়ে যায় কষ্টে। শেহরাজের বুকের ভেতর কেমন খচখচ করে ওঠে। সে চুপচাপ তার চুলগুলো সরিয়ে কপালে ঠোঁট ছোঁয়। তারপর অপরাধীর ন্যায় তাকিয়ে বলে, গত রাতে খুব বেশি হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে থামাওনি সুইটহার্ট। এখন তোমার এই অবস্থা দেখে আমার নিজের উপর রাগ হচ্ছে। সুমো কিছু বলে না, শুধু চোখ বন্ধ করে রাখে। শেহরাজ ব্ল্যাঙ্কেটের মধ্যে সুমুকে ভালোভাবে জড়িয়ে দেয়। তারপর উঠে গিয়ে হালকা গরম পানিতে কাপড়ের টুকরো ভিজিয়ে নিয়ে আসে। সুমুর কপাল, গলা আর হাতের তালুতে আলতো করে চেপে দেয়, যেন জ্বরটা কিছুটা কমে। শেহরাজ কাপড় দিয়ে সুমুর কপালে চেপে ধরে রাখে কিছুক্ষণ। তার চোখে এখন কোনো আগ্রাসন নেই, শুধু গভীর চিন্তা আর অপরাধ বোধ। সে আস্তে করে সুমুর হাত নিজের হাতে নিয়ে চেপে ধরে। সুমুর চোখ আধ খোলা, ঠোঁটে ক্ষীণ হাসির মতো কিছু। সে জ্বরের ঘোরে উল্টাপাল্টা বলতে শুরু করে। আপনি অফিস যাবেন না? শেহরাজ মাথা নাড়ল। সে বিছানার পাশে বসে তার চুলে হাত বুলিয়ে যেতে থাকে, যেন প্রতিটা স্পর্শে রাতের সব ব্যথা মুছে দিতে চাইছে। তুমি জানো না সুইটহার্ট, গত 3 বছর তোমাকে ছাড়া আমার প্রতিটা সকাল ছিল মরুভূমির মতো শুকনো। আজ তুমি আছো, তাই এই সকালটা আমার কাছে বেঁচে থাকার মতো। সুমু চোখ বন্ধ রেখেই আস্তে বলে, ব্যথা তো এখনো আছে। শেহরাজ ঝুঁকে তার কপালে ঠোঁট রাখে, মাথায় আলতো হাত বুলিয়ে বলে, আমি জানি সুইটহার্ট, আর সেই ব্যথা আমি সারিয়ে তুলব, প্রতিশ্রুতি দিচ্ছি। তারপর সে আবার কাপড়ের টুকরো ভিজিয়ে সুমুর কপালে চেপে দেয়। সুমু আবারও বলে, একটা কথা দিন খান সাহেব, আর কখনো কাঁদবেন না, আর কখনো কাঁদাবেন না আমাকে প্লিজ। আমার চোখের পানি আপনার ভালো না লাগে বলেছিলেন তো। শুধু রাত ছাড়ার কখনো কাঁদাবো না, তবে কথা দিতে পারছি না, কারণ মাঝে মাঝে দিনেও কাঁদাতে পারি। কেন?
এত নিষ্ঠুর কেন আপনি? রাতের অন্ধকারে আমি খুব নিষ্ঠুর হতে পারি। আমার স্পর্শে তোমার চোখে পানি এলে সে কান্না আমাকে পাগল করে দেয়। রাতেই কেন? দিনে পারবেন না? এই পর্যায়ে এসে শেহরাজ ঠোঁট কামড়ে হাসে। সে জানে তার হাসির টানি জ্বরের ঘরে উল্টাপাল্টা বলছে। সে হাসি চেপে বলে, দিনে কখনো কখনো অসভ্য হই, তবে দিনে আমি বেশি সময় সভ্য স্বামী থাকি, কিন্তু রাতে তোমার জন্য আমার ভেতরের পুরুষত্বকে আর কন্ট্রোল করা সম্ভব হয় না। সে পুরুষ শুধু আদর করতে জানে না, সে দাবি জানে, শাস্তি জানে, স্পর্শে কাঁদাতে জানে। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? না, আমি শুধু বলছি তোমাকে ভালোবাসা মানে সবসময় কোমলতা নয়, কখনো সেটা গভীর কামনার কান্না যেটা রাতের বুকে হারিয়ে যেতে চায়। তাহলে কথা দিন, দিনে আমাকে ভালোবাসবেন আর রাতে আমাকে ভেঙে আবার গড়ে তুলবেন। কথা দিলাম, দিনে তোমার সভ্য স্বামী হব, আর রাতে তোমার প্রিয়তম অত্যাচারী শুধু তোমার জন্য। সুমুর চোখ ধীরে ধীরে ভারী হয়ে আসে। শেহরাজ সুমুর কপাল থেকে চুল সরিয়ে আলতো করে গালে হাত বোলায়। তার আঙুলের স্পর্শে সুমুর নিঃশ্বাস খানিকটা কেঁপে ওঠে। শেহরাজ নিচু স্বরে বলে, তুমি জানো না সুইটার, তোমাকে হারানোর ভয় আমার সব রাগ, সব কঠোরতা গলিয়ে দেয়। সুমু আধো ঘুমিয়ে ফিসফিস করে বলে, তাহলে আমাকে আর কষ্ট দেবেন না খান সাহেব। শেহরাজ একটু ঝুঁকে তার কানে ফিসফিস করে বলে, দিনে তোমার হাসি দেখাই আমার সুখ, আর রাতে তোমার কান্না শোনাই আমার পাগলামি। সুমু চোখ বন্ধ রেখেই হালকা হাসে। আপনি তাহলে আমাকে ইচ্ছে করে কাঁদাবেন? শেহরাজের ঠোঁটে হালকা এক দুষ্টু হাসি ফুটে ওঠে। যে কান্না ভালোবাসার সেটাই কষ্ট নেই সুইটার, যেই কান্না আমার কাছে তোমার সবচেয়ে সুন্দর স্বীকারোক্তি। আপনি জানেন আমি আপনার সামনে দুর্বল হয়ে যাই। শেহরাজ আলতো করে তার গাল দুটো নিজের হাতে নিয়ে বলে, দুর্বলতা নয়, এটা আমার প্রতি তোমার আস্থা। তুমি জানো, তুই যদি ভেঙে পড়ো আমি তোমাকে ধরে রাখবো, তুমি যদি হারিয়ে যাও আমি তোমাকে খুঁজে আনবো। সুমো আস্তে করে তার হাত চেপে ধরে। আর যদি আপনি কখনো হারিয়ে যান? তাহলে আমি তোমার হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকবো, যত দূরেই যাই তোমার ডাকে ফিরবো, কারণ তোমার কাছে ফেরাটাই আমার আসল ঠিকানা। সুমো ধীরে বলে, আপনি কি প্রতিশ্রুতি দেবেন যতদিন বাঁচবেন আমার হাত ছাড়বেন না? শেহরাজ তার হাতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, প্রতিশ্রুতি দিলাম সুইটহার্ট, শুধু এই জীবন নয়, যদি পরের জন্ম থাকে সেখানেও তোমাকে খুঁজে বের করব, কারণ তুমি আমার শেষ আর আমার শুরু। সুমোর মুখে এক অশ্রুসিক্ত হাসি ফুটে ওঠে, আর শেহরাজ ধীরে ধীরে তাকে বুকে টেনে নেয়। দুজনের নিঃশ্বাস মিশে যায়। তার হৃদস্পন্দনের তালে তালে যেন এক অটুট প্রতিশ্রুতির সুর বেজে ওঠে। সুমু ধীরে চোখ খুলে দেখে শেহরাজ তাকে শক্ত করে ধরে রেখেছে। জ্বরের ক্লান্তি থাকা সত্ত্বেও বুকের ভেতর একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে। এই মানুষটা, যাকে সে যতটা ভয় পায় তার চেয়েও বেশি ভালোবাসে। সুমু নরম গলায় বলে, খান সাহেব, আপনি কখনো ভাবেন যদি আমি আপনার জীবন না আসতাম? শেহরাজ তার দিকে তাকায়, ঠোঁটে তীক্ষ্ণ হাসি তার। ভাবলেই রাগ হয়, কারণ তোমাকে ছাড়া আমার জীবন মানেই অপূর্ণ শ্বাস, অসম্পূর্ণ সকাল আর নির্জন রাত। সুমুর ঠোঁটে ক্ষীণ হাসি ফুটে ওঠে। তাহলে কি আমি আপনার জীবন বদলে দিয়েছি? শেহরাজ ধীরে ধীরে তার আঙুলগুলো সুমুর আঙুলে জড়িয়ে নেয়। তুমি শুধু জীবন বদলাওনি, তুমি আমার ধ্বংস হওয়া ভেতরটাকে নতুন করে গড়ে তুলেছ সুইটহার্ট। তুমি না থাকলে আমি আজও শুধু রাগ আর শূন্যতা নিয়ে বেঁচে থাকতাম। সুমু গলা নামিয়ে বলে, আপনি জানেন আমি আপনাকে শুধু ভালোবাসি না, আমি আপনাকে ভয়ও পাই। শেহরাজ হালকা হেসে সুমুর কপালে ঠোঁট ছোঁয়। ভয় পাওয়া ভালো, যাতে ভালোবাসার গভীরতা টিকে থাকে। তবে মনে রেখো, আমাকে ভয় পাওয়ার চেয়ে আমার ভালোবাসা অনেক বেশি প্রবল। সুমুর চোখ ভিজে আসে। কথা দিন এই ভালোবাসা কখনো বদলাবে না? শেহরাজ তার চোখের পানি আঙুলের ডগায় মুছে দিয়ে ফিসফিস করে বলে, এই ভালোবাসা বদলাবে শুধু একভাবে, সময় যত যাবে তত বাড়বে। এবার পুরো পৃথিবী জানবে তুমি শুধু আমার।
সুমু হালকা কাঁপা কণ্ঠে বলে, আমি তো এখনই আপনার খান সাহেব। জানি, কিন্তু আমি চাই এই সত্যিটা তোমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা স্পর্শে, প্রতিটা ধ্বনিতে অনুভব করাতে, যাতে কোনো দিন কোনো মুহূর্তে তুমি আমার ছাড়া নিজেকে কল্পনাও করতে না পারো।